কালকে যা যা পড়েছি কারো কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে কোনো রকম? না স্যার। আচ্ছা, তো আমরা কালকে এইটুকু পড়েছিলাম যে কাস্টমার থাকা অবস্থায় কি কি কাজ হয়, ঠিক আছে? পার্সোনাল সিকিউরিটি, মেকিং এ সেল, কাস্টমার কমপ্লেন হ্যান্ডেলিং, কাস্টমার রিটার্ন এক্সচেঞ্জ, ক্যাশিয়ারিং, এগুলো নিয়ে একটু একটু করে বলেছি। মার্চেন্ডাইজ সিকিউরিটি, ক্রাইসিস ম্যানেজমেন্ট। আজকে আমরা পড়বো পোস্ট কাস্টমার এক্সিট অ্যাক্টিভিটি, কাস্টমাররা বেরিয়ে যাওয়ার পরে কি কি কাজ হয়। মানে আমি যদি ভালো করে বলি প্র্যাকটিক্যালি, তো কাস্টমাররা ধরো কম বেশি 9:30 সময় বেরিয়ে যাচ্ছে, কাস্টমাররা 9:30 বা 9:45টার দিকে বেরিয়ে যাচ্ছে। তারপরে কি কি কাজ হচ্ছে কাস্টমার বেরিয়ে যাওয়ার পরে, ঠিক আছে? প্রথমে হচ্ছে ডেলি বুক কিপিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আর ক্লোজিং অফ স্টোর। ক্লোজিং অফ স্টোরটা আমি প্রথম দিন ডে ওয়ানে আমি পড়ে দিয়েছিলাম কি করে স্টোর ক্লোজিং করতে। আজকে ডেলি বুক কিপিংটা আর ইনভেন্টরি ম্যানেজমেন্টটা পড়াচ্ছি। ডেলি বুক কিপিং, ডেলি বুক কিপিং বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে ক্যাশ, ক্যাশ করছে না, ক্যাশিয়ারিং হচ্ছে সারাদিন। সারাদিন কিছু কিছু বিল হচ্ছে, ক্যাশ যে ক্যাশিয়ার সে কিছু না কিছু বিল তো কাস্টমারকে করছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যখন স্টোর বন্ধ করা হবে বা যখন কাস্টমার চলে আসে, কাস্টমার চলে যাওয়ার পরে তার কোনো বিলের কোনো ঝামেলা নেই, তখন ক্যাশিয়াররা তাদের ক্যাশ বক্সে যে টাকাটা আছে বা যেসব রিসিপ আছে, বিভিন্ন বিভিন্ন মাধ্যমের দ্বারা যেসব কাস্টমাররা পেমেন্ট করেছে, শুধুমাত্র টাকার দ্বারা পেমেন্ট হয় না, অনেক কিছুর মাধ্যমে পেমেন্ট হয়, সেইগুলোকে ঠিকমতো গুছিয়ে এবং টাকাগুলোকে ঠিকমতো গুনে হেড ক্যাশিয়ারের কাছে দিয়ে দেয়, ঠিক আছে? হেড ক্যাশিয়ারে জমা দেয়, দিয়ে দেয় বলতে জমা দেয়। তো ওটাকেই বলা হচ্ছে ডেলি বুক কিপিং। এটা আমরা কমার্সের স্টুডেন্ট যারা, যদি কেউ নেই মনে হয় এখানে কেউ, কমার্সে আমরা পড়েছিলাম ডেলি বুক কিপিং এর একটা আমি চ্যাপ্টার আছি ছিল। তো। আচ্ছা, ডেলি বুক কিপিং এর চ্যাপ্টার ছিল আমাদের, মনে আছে? হ্যাঁ 11 বা স্যার। 12। তো ওটাই বেসিক্যালি এখানে আসছে ডেলি বুক কিপিংটা। এন্ড অফ ডে ক্যাশ ট্যালিং অ্যান্ড কাউন্টিং, দিনের শেষে যে ক্যাশ থাকবে সেটাকে ট্যালি করতে হবে। ট্যালি কিভাবে করে এইটা আমি ক্যাশিয়ারিং এ দিয়ে বোঝাবো, ঠিক আছে? হালকা করে পড়িয়ে দিচ্ছি। ট্যালি করতে হবে এবং কাউন্টিং করতে হবে, টাকা গুনে নিতে হবে। Entering cashier till counts and compare with the till status report to find out excess or shortage of cash. ট্যালি করার পরে তোমার ক্যাশ মানে সিস্টেমের সাথে তোমার ক্যাশ বক্সে টাকাটা ট্যালি করতে হবে, টাকাটা কাউন্ট করতে হবে এবং ওখান থেকে দেখতে হবে যে কোনো শর্ট আছে কিনা বা কোনো টাকা বেশি আছে কিনা। অনেক সময় দেখা যায় যে কিছু কাস্টমারকে, এটা প্র্যাকটিক্যালি বলছি, অনেক সময় হতো, আমি নিজে ক্যাশিয়ারিং এ কাজ করেছি, তো অনেক সময় হতো কি কাস্টমারকে হয়তো, তারপর চন্দা নিয়ে এসেছে আমার কাছে কিছু কেনাকাটা, আমার কাছে নয়, সে কিছু শাড়ি টাড়ি কিছু কিনে ক্যাশ পয়েন্টে দাঁড়িয়ে ক্যাশিয়ারিং করছে, মানে বিল করছে। তো হয়তো সে শাড়িটার দাম 2,395 টাকা, চন্দ্রানী আমাকে 2,400 টাকা দিল। এবার আমি 5 টাকা না দিতে ভুলে গেলাম। তো দিনের শেষে কিন্তু আমাকে যে 5 টাকা বেশি দেখাবে, কারণ কি বলতো, কারণ আমি তো বিল করছি কত, 2,395 টাকারই বিল করছি। বিল তো আমি 2,400 টাকার বিল করছি না, 2,395 টাকার বিল করছি। কিন্তু বিলে কিন্তু লেখা থাকে যে ফেরত দিতে হবে 5 টাকা, এক্সচেঞ্জ মানে কাস্টমারকে রিটার্ন করতে হবে 5 টাকা। বাট ওটা আমি দিলাম না, হয়তো ভুলে গেলাম, অনেক হতে পারে, হয়তো ইচ্ছা করে দিলাম না, হয়তো ভুলে গেছি, বা হয়তো আমার কাছে নেই, ঠিক আছে? এমন সময় অনেক সময় হয় যে ক্যাশিয়ারিং মানে ক্যাশিয়ারদের কাছে হয়তো খুচরো নেই, এরকম অনেক সময় হয়। মানে সব সময় যে আমরা ইচ্ছা করে করি বা ভুলে যাই তা না, অনেক সময় থাকে না। তখন আমি চন্দ্রিকা ম্যামকে বললাম, ম্যাম আমার কাছে 5 টাকা নেই, তো সরি ম্যাম আমি দিতে পারছি না। বা হয়তো 1 টাকা, 5 টাকা একটু বেশি অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, 1 টাকা হয়তো দিতে হবে, দিতে পারছি না। ও চন্দ্রিকা বলে দেবে যে ঠিক আছে দরকার নেই, ছেড়ে দিই। তো সে তো ছেড়ে দিল বা আমিও ভুলে গেলাম বা আমি দিলাম না, আমার কাছে নেই, যাই হোক না কেন,
সিস্টেম কিন্তু দেখাবে পাঁচ, ওখানে 2395 টাকার বিল আছে, আমার কাছে কিন্তু 5 টাকা বেশি থাকলো আমার ক্যাশ কাউন্টারে, ঠিক আছে। তো দিনের শেষে কিন্তু 5 টাকায় আমাকে এক্সিস দেখাবে। তো এইটাই, এটা নিয়ে আমি পরে ভালো করে কথা বলবো ক্যাশ শেয়ারিং পড়ানোর সময়। ওকে, রিপোর্ট অন ভয়েড, রিফান্ড অ্যান্ড চেঞ্জ। ভয়েড মানে বিলটাকে ক্যান্সেল করা, বিল ক্যান্সেল করা। রিপোর্টস অন ভয়েড, রিফান্ড, রিফান্ড মানে যদি কেউ টাকা রিফান্ড করে। চার্জ, চার্জেস, এটাও টাকা, মানে এখানে সব টাকার গল্প এখানে। এনশিওরিং ক্যাশ ইজ সেফটি ডিপোজিট, সেফলি ডিপোজিট ইন ব্যাংক সেফ। যে হেড ক্যাশিয়ার তাকে দেখতে হবে যে টাকাগুলো দিচ্ছে ক্যাশিয়াররা, সেই টাকাগুলো যেন ব্যাংকে বা সেফে, সাধারণত ব্যাংকে রাতে তো ব্যাংক খোলা থাকে না, তো ব্যাংক কথা লেখা সেভাবে উচিত হয়নি। সেফ মানে ওখানে যে লকার থাকে, লকারের মধ্যে টাকা ঢুকিয়ে রাখে, লকারটা বেশ ভালো রকমের বড় হয়, আমি নিজে দেখেছি যখন ক্যাশিয়ারিং করতাম, তখন রাতে যখন দিতে যেতাম তখন ওই লকারের মধ্যে ঢুকিয়ে রাখতো, বেশ জাবদা লকার, মানে ওই লকার খুলতে গেলে, মানে আমরা সিনেমাতে দেখি প্রচুর লোকার খুলে, বাট আমি জানি না কতটা ইজি, বাট দেখে তো মনে হয় যে বেশ শক্তই ওই লকার খোলা, যদি কেউ চুরিও করতে আসে। আচ্ছা, ক্লোজিং দ্য ক্যাশ টাইলস অ্যান্ড স্টোর সিস্টেম। ক্যাশিয়ারিং, আমরা আমরা যেখানে ক্যাশ করছি, মানে যেখানে বিল করছি, সেই সিস্টেমটাকে বন্ধ করতে হবে যাওয়ার আগে, এবং যে ক্যাশ বক্সে যে ক্যাশ রাখছে সেটাকেও বন্ধ করতে হবে। তো এটা হচ্ছে ডেইলি বুক কিপিং এর মধ্যে পড়ছে। ওটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট জিনিসটা আমি ভালো করে বুঝিয়ে বলছি। ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কি, দেখো তোমার কাউন্টারে প্রোডাক্ট না, তোমার কাউন্টারে যখন কোনো প্রোডাক্ট ঢুকছে তখন কিন্তু স্ক্যান করে ঢোকাতে হয় প্রোডাক্ট। মানে আমি বলতে চাইছি তোমার কাউন্টারে যে প্রোডাক্টটা ঢুকছে, ধরো তোমার উডল্যান্ডের কাউন্টার, বা তোমার ধরো ফাস্ট্যাগের কাউন্টার, ঠিক আছে, তোমার ফাস্ট্যাগের কাউন্টার, সানগ্লাস, ঘড়ি, এগুলো তুমি তুমি বিক্রি করো তোমার কাউন্টারে। তোমার কাউন্টারে প্রোডাক্ট কতগুলো প্রোডাক্ট রয়েছে এটা দুভাবে বোঝা যায়, দুটো ভাবে বোঝা যায়। একটা হচ্ছে সিস্টেমেটিক কাউন্ট, সিস্টেমের মাধ্যমে, একটা ম্যানুয়াল কাউন্ট, ঠিক আছে। সিস্টেমেটিক কাউন্ট কোনটা, যখন কম, যখন দোকানে প্রোডাক্ট ঢোকে, মানে ধরো ফার্স্টে একটা কোম্পানির প্রোডাক্ট তোমার দোকানে ঢোকাচ্ছে, ধরো 200টা সানগ্লাস আর 100টা ঘড়ি তোমার দোকানে দিয়ে দিলো যে এইগুলো সেল করবে, এগুলো থাকলো। এবারে যখন ঘড়ি আর সানগ্লাস তোমার দোকানে ঢুকছে না, তখন স্ক্যান করে ঢোকাতে হয়। স্ক্যান করা মানে কি, স্ক্যান করা বলতে আমি বলতে চাইছি যে সিস্টেমে তুলতে হয়, সিস্টেমে অনলাইনের মাধ্যমে ইনপুট করতে হয় যে আমার এই পশ্চিমবঙ্গের কলকাতার সিটি সেন্টার ট্যুর শপার স্টপে 200টা সানগ্লাস আর 100টা ঘড়ি ঢুকছে, এবং কি কি মডেলের ঘড়ি ঢুকছে সবগুলো স্ক্যান করতে হবে। যে বারকোড আছে, বারকোড নিয়ে পরে পড়াবো, অনেক কিছু নিয়ে বলছি, পরে পড়াবো কারণ চ্যাপ্টারটাই এরকম, ঠিক আছে। ধরুন নেভার মাইন্ড, বারকোডটা স্ক্যান করে তারপরে ঢোকাতে হয়। তো যখন তুমি বারকোড স্ক্যান করছো না, সাথে সাথে কিন্তু সিস্টেমে উঠে যাচ্ছে, সাথে সাথে সিস্টেম উঠে যাচ্ছে যে এই দোকানের এই কাউন্টারে এই প্রোডাক্টটা রয়েছে। এটা হচ্ছে সিস্টেমেটিক কাউন্ট। তো তুমি যখনই সিস্টেমে বসে যখন তুমি সার্চ করবে, তুমি পেয়ে যাবে যে ধরো আমি আমাদের শপার স্টপের হেড অফিস হচ্ছে মুম্বাইতে। তো মুম্বাই হয়তো কেউ বসে ভাবলো যে দেখি তো কলকাতা সিটি সেন্টার ট্যুর শপার স্টপে কতগুলো ফাস্ট্যাগের ঘড়ি আছে আর সানগ্লাস আছে। সে যখনই সার্চ করবে সিটি সেন্টার ট্যুর শপার স্টপ ফাস্ট্যাগের কাউন্টার বলে, সাথে সাথে তাকে চলে আসবে যে তার ওই কাউন্টারে কতগুলো প্রোডাক্ট আছে। ধরো 1000 পিস সানগ্লাস আছে, 750 পিস ঘড়ি আছে, টোটাল সব মিলে আমার কাউন্টারে। সাথে সাথে সে পেয়ে যাবে, শুধুমাত্র সে ওই সংখ্যাটাই পাবে না, মানে ওই অ্যামাউন্টটাই, অ্যামাউন্ট বলছি ওই কতগুলো আছে সেই কতগুলো সংখ্যা পাবে না, পার্টিকুলারলি সে পেয়ে যাবে কি কি ঘড়ি আর কি কি সানগ্লাস আছে, কোন কত এমআরপি, কোন ডিজাইন, কোন মডেল, সবকিছু সে পেয়ে যাবে। জাস্ট সে কম্পিউটারে বসে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা অনেক সুবিধা, তাকে কোনো দরকার হলো তাকে আলাদা করে সিটি সেন্টার ট্যুর শপার স্টপে তাকে ফোন করে জানতে হবে না যে তোমার
দোকানের ফার্স্টে কাউন্টারে কতগুলো আছে আমাকে জানাও, তাকে বলতে হবে না, সে অটোমেটিকলি সিস্টেমে বসলে পেয়ে যাবে। এইটা হচ্ছে সিস্টেমেটিক কাউন্ট, ঠিক আছে? অনলাইনে সাথে সাথে তুলে দিচ্ছে। আমরা যেমন আমাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ফটো পোস্ট করি বা স্ট্যাটাস দিই না, তার মানে কি, আমি আমার ফোন থেকে স্ট্যাটাস দিলাম, সারা পৃথিবীর লোক জানতে পারবে, দেখতে পারবে এটা। তো এখানে সেম ব্যাপারটা, আমি যখন প্রোডাক্টগুলো ঢুকছে তখন আমি স্ক্যান করে নিচ্ছি, স্ক্যান করে নিলে সাথে সাথে আমার সিস্টেমে উঠে যাচ্ছে, এবং শপার স্টপের টোটাল যে সিস্টেম আছে সেই সিস্টেমে ওটা উঠে যাচ্ছে, যে কেউ ওটা দেখতে পারবে, কোনো ম্যানেজার বা উঁচু লেভেলে যারা আছে তারা দেখতে পারবে। এটা হচ্ছে এক ধরনের কাউন্ট হয়। দ্বিতীয় ধরনের কাউন্ট হচ্ছে ম্যানুয়াল কাউন্ট। ম্যানুয়াল কাউন্ট বলতে এবার সাগরিকার কাউন্টারটা, ফার্স্ট কাউন্টার, সাগরিকা গুনে গুনে দেখছে তার কাছে এক্স্যাক্টলি কতগুলো আছে, সানগ্লাস আছে, কতগুলো ঘড়ি আছে, ঠিক আছে? সাগরিকা 1 2 3 4 5 6 7 8 করে গুনছে, হাতে যেভাবে গোনা হয় প্র্যাকটিক্যালি সেভাবে গুনছে, গুনে দেখলো। এইটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। বোঝা গেছে? বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। এই দুভাবে বোঝা যায়, আচ্ছা, তো তুমি বলতে পারো স্যার যখন সিস্টেমে উঠেই আছে আমি কেন কাউন্ট করব? এটা কাজ না, বাড়তি কাজ। মানে জাস্ট ভাবো 1000টা সানগ্লাস রয়েছে আর 750টা ঘড়ি আছে, তার মানে 1750 পিস তোমার প্রোডাক্ট রয়েছে, তো 1750 পিস প্রোডাক্ট গোনা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, তোমার প্রায় আধ ঘন্টা মতো লাগবে ঠিকঠাক মতো গুনতে। হ্যাঁ, বা অনেক সময় জামা, আমার আমার যে কাউন্টার ছিল কিডসের, তার পাশের কাউন্টারে 2500 না 3500 পিস জামা, ছোট বাচ্চাদের পোশাক ছিল। তার মানে ভাবো সে যখন কাউন্ট করতো কত সময় লাগতো, সপ্তাহে একবারই করতো, বাট আমাদের বলা থাকতো যে প্রতিদিন করতে, কিন্তু আমরা করতাম না। ফাঁকি ফাঁকি মারার ব্যাপারটা আমি আগে একদিনই বলেছিলাম যে একবার তুমি কোম্পানিতে ঢোকো, তারপর ফাঁকি মারা অনেক জায়গা পেয়ে যাবে, তো এরকমই ব্যাপার ছিল। তো প্রচুর সময় লাগে, তবুও করতে হয়। কেন করতে হয়? কারণ আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। ধরো সাগরিকার একটা লেডিস কুর্তির কাউন্টারে রয়েছে, লেডিস কুর্তি কাউন্টারে আজকে সকালবেলা প্রোডাক্ট রয়েছে, সিস্টেম দেখাচ্ছে তোমাকে 750 পিস প্রোডাক্ট রয়েছে, 750 পিস কুর্তি রয়েছে সাগরিকার যে সেকশনটা আছে, ওর যে কাউন্টার, সেখানে ওটা সারাদিন ধরে ও সেল করলো। ধরো ওর 10টা প্রোডাক্ট সেল হয়েছে, মানে ও 10টা প্রোডাক্ট দিয়েছে কাস্টমারকে, ঠিক আছে? এটা সারাদিন সেল করলে, যাই হোক 10টা হোক 12টা হোক, যাই হোক ও দিয়েছে। এবারটা রাত্রেবেলা সাগরিকা বাড়ি যাওয়ার আগে, এটা দুভাবে করা যায়, একটা সকালে এসে করা যায় কাউন্টটা, বা রাত্রে করা যায়। রাত্রে বাড়ি যাওয়ার আগে, তোমার স্টোর ক্লোজ করার আগে তুমি গুনে নিলে যে তোমার কাউন্টারে কতগুলো প্রোডাক্ট আছে, বা কালকে সকালে এসে আমরা গুনলাম। বইতে লেখা আছে রাত্রেবেলা গোনা, ঠিক আছে? কিন্তু আমরা সাধারণত সকালে এসে গুনতাম, কারণ রাত্রেবেলা বাড়ি যাওয়ার তাড়া থাকতো, তো ওই জন্য আমরা গুনতাম না। সকালে এসে আরামসে, কারণ সকালের বেলা কাস্টমার হয় না, আরামসে এসে গুনতাম। তো যাই হোক, গোনা নিয়ে কথা, তুমি যখনই গণ না কেন, তো গুনতাম। এবারে সাগরিকা আজকে সকালে এসে গুনলো 750 পিস ওর কাছে কুর্তি আছে, ও সিস্টেমে দেখলো, সিস্টেমও বলছে 750 পিস। ভালো কথা, সাগরিকা সারাদিন ধরে বিজনেস করলো, কাস্টমার আসলো, কাস্টমারকে প্রোডাক্ট দিল, ট্রায়াল করলো কাস্টমার, কিছু কাস্টমার নিল, কিছু কাস্টমার নিল না, আবার যেই কুর্তিগুলো ট্রায়ালে যাচ্ছে সেই কুর্তিগুলো ফেরত আসছে, একটা দুটো করে কুর্তি নিচ্ছে, বাকি কুর্তিগুলো ফেরত আসছে, এইভাবে চলছে। আচ্ছা, হয়ে গেল রাত, রাত কাবার হয়ে গেল, সাগরিকা বাড়ি চলে গেল। পরের দিন সকালে আসলো, পরের দিন সকালে এসে সাগরিকা কুর্তিগুলো ম্যানুয়াল কাউন্ট করছে, 1 2 3 4 করে কাউন্ট করলো। সাগরিকা দেখলো কুর্তি কাউন্ট করে 740 পিস কুর্তি তার কাছে আছে, ঠিক আছে? তার মানে কি, কাল আজকে ছিল 750 পিস কুর্তি, কালকে সকালে সাগরিকা এসে গুনলো, তখন দেখবি 740 পিস। তার মানে কি হচ্ছে? তার মানে 10 পিস কুর্তি কোথায় গেল? সেল হয়েছে। এক্স্যাক্টলি 10 পিস কুর্তি সেল হয়েছে। এবারটা প্রত্যেকদিন আমাদের ম্যানেজাররা প্রত্যেকটা কাউন্টারে কতগুলো করে, দেখো যখন বিল হচ্ছে না, বিলের সময় কি হয় দেখবে, স্ক্যান করে, স্ক্যান করে উঠে যায়। তো যখন স্ক্যান করে এবং যখন বিল হয়, যখনই বিলের প্রোডাক্ট, যখন বিলটা বার হচ্ছে না, বিলের যে কাগজটা, রসিদটা বার হচ্ছে, যখনই বিলের রসিদটা বার হয়, সাথে সাথে ধরো সাগরিকার কাউন্টারের একটা কুর্তি চন্দ্রানী কিনেছে, চন্দ্রানী বিল করলো,
যখনই ওর টাকাটা দিয়ে দিল বা বিলটা বার হলো, সাথে সাথে সিস্টেমে সাগরিকার যে 750 পিস প্রোডাক্ট রয়েছে, ও সিস্টেমে অটোমেটিক রয়েছে, ওখান থেকে মাইনাস 1 পিস হয়ে যাবে, অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে। এটা আলাদা করে আমাকে করতে হবে না, অনলাইনের কথা বলছি কিন্তু আমি, অনলাইনে অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে। এবারটা তো হিসাব মতো 10 পিস প্রোডাক্ট অটোমেটিকলি মাইনাস হয়ে যাওয়ার কথা। তো ম্যানেজার সাগরিকায় যখন কালকের সেলসের রিপোর্ট দিল, সাগরিকা দেখলো ওর 8টা প্রোডাক্ট সেল হয়েছে। সিস্টেম দেখাচ্ছে ওর 8টা প্রোডাক্ট সেল হয়েছে, 2টো প্রোডাক্ট সেল হয়নি। এর মানে কি? সিস্টেম দেখাচ্ছে 8টা প্রোডাক্ট সেল হয়েছে, সাগরিকা যখন গুনছে তখন সাগরিকা দেখছে 10টা প্রোডাক্ট তার কাউন্ট হয়নি। এর মানে কি? 2টো প্রোডাক্ট কোথায় গেল? বলো বলো। তাহলে স্যার ওই মানে অনেক ট্রাই করে মানে ট্রায়াল রুমের সামনে রেখে দেয় বা অন্য কোনো কাউন্টারে রেখে দেয় যে বা হতে পারে একদম, বা বা চুরি হয়েছে। চুরি হয়ে গেছে। এক্স্যাক্টলি, এতগুলো হতে পারে। শুধু প্রথমেই যে চুরি হয়েছে এটা ভাববো না, প্রথমে আমাদের সাগরিকা দেখলো যে ও হয়তো একটু ভয় পেয়ে গেল যে কি আবার 2টো প্রোডাক্ট আমি পাচ্ছি না, সাগরিকা আবার গুনলো, আবার দেখাচ্ছে 740। এবার সাগরিকা একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। তো বলছি যে এখনকার টেকনোলজি হিসাবে কি চুরি হওয়া যায়? একদম একদম, রিটেল এমন একটা সেক্টর যেখানে চুরি আটকানো যায় না, চুরি কমানো যায়। সিকিউরিটি গার্ড, সিসি ক্যামেরা, এই যে কালকে যেমন বললেন সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, মানে লোকের মধ্যে মিশে ঘুরে বেড়াচ্ছে, কোন কাস্টমার চুরি করছে না ফলো করছে। তো এর তো কিছু করার আরো অনেক কিছু আছে, সিকিউরিটি ট্যাগ, যেটা পি 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 আওয়াজ হয়, যেটা কালকে বলছিলাম। এত কিছু করার পরেও চুরি আটকানো যায় না। আমাদের চোর পুলিশে যেরকম হয় না, যে পুলিশ যতই টেকনোলজি আনুক না কেন, যতই ভালো করে পাহারা দিক না কেন, চোর কিন্তু চুরি করবে, এবং সবসময় চোর 2 পা এগিয়ে থাকে, 2 পা বা 1 পা এগিয়ে থাকে পুলিশের থেকে। তাই জন্যই চোর চুরি করতে পারে। আর ওরা এগিয়ে আছে বলেই পুলিশের দরকার থাকে না, তাহলে পুলিশের দরকার কি? পুলিশের তো কোনো দরকার নেই, সেরকম ভাবে দাঙ্গা হাঙ্গামা খুব কম হয়, তাই না? দাঙ্গা হাঙ্গামা, হ্যাঁ। তো এইটাই ব্যাপার, তো চুরি আটকানো যায় না। তো আমি অনেক, যেমন কালকের কথাই বলছিলাম, কালকে যদি আহ, যে মহিলাটা চলে যাচ্ছিল, যে মহিলাটা যে বেরোতে যাচ্ছিল, মহিলাটাকে যদি না আটকাতে পারতো, বা সাপোজ ওই সময়টা ওই যে সিকিউরিটি গার্ডটা ছিল, মেয়ে সিকিউরিটি গার্ডটা, ও যদি না দেখতো, ও তো বেরিয়ে চলে যেত, তাই না? ওর তো সব প্রোডাক্ট থেকে তো সিকিউরিটিটা কেটে ফেলেছে বা খুলে নিয়েছে, তো ও তো বিপও হতো না, তাই না? বিপ হতো না, পি পি করে আওয়াজটাও হতো না, আর ফলস আওয়াজও করতে পারতো না, কারণ সিকিউরিটি গার্ড জানে না, বা সিকিউরিটি গার্ড তো একজনই জানে না যে ওই মেয়েটা চুরি করতে পারে, আর বাকিরা তো জানে, যারা গেটের সামনে আছে তারা তো জানতো না যে ওই মেয়েটা চুরি করতে পারে, তো ইজিলি বেরিয়ে যেত। এটা এবারটা চুরি আটকানো অনেক রকম পদ্ধতি রেখেছে, কিন্তু চুরি হবে। আর ট্রায়াল রুম এমন একটা জায়গা যেখানে সিকিউরিটি ক্যামেরা লাগাতে পারবে না, তাই না? আমরা যেখানে ট্রায়াল করি, আমরা যেখানে ড্রেস চেঞ্জ করি, সেখানে সিকিউরিটি ক্যামেরা লাগাতে পারবে না। তো এবং ট্রায়াল রুমে ম্যাক্সিমাম চুরিটা হয়, ট্রায়াল রুমে ম্যাক্সিমাম চুরিটা হয়, মানে জামা কাপড় চুরিটা বেশিরভাগ ট্রায়াল রুমেই হয়, এবং ওখানে তুমি চাইলেও সিকিউরিটি ক্যামেরা লাগাতে পারবে না, মানে তুমি পুরো কেস খেয়ে ফেঁসে যাবে। এবং আহ, 2 বছর আগে আমি একটা কাগজে পড়েছিলাম, কিছু কিছু আমাদের কলকাতার কিছু শপিং মলে সিকিউরিটি ক্যামেরা, হিডেন সিকিউরিটি ক্যামেরা লাগানো আছে ট্রায়াল রুমে, ট্রায়ালে থাকতো। হিডেন সিকিউরিটি ক্যামেরা লাগানো আছে। সেই সময় খুব বাওয়াল হয়েছিল এটা নিয়ে, খুব প্রবলেম হয়েছিল, থানা পুলিশ করেছিল অনেক, এবং পুলিশ অনেকগুলো সব দোকানে যে যে এরকম ভাবে চেক করেছিল যে কোনো জায়গায় ক্যামেরা, সিকিউরিটি ক্যামেরা আছে কিনা, ঠিক আছে? তো এইগুলো তো যাও, সিকিউরিটি ক্যামেরা ওরা খারাপ অভিসন্ধিতে সিকিউরিটি ক্যামেরা লাগিয়েছিল, বাট সিকিউরিটি ক্যামেরা লাগানো যায় না। তো যেটা বলছিলাম, যে তখন সাগরিকা কি করা উচিত এই মুহূর্তে? সাগরিকা প্রথমে ট্রায়াল রুম সার্চ করবে। আমরা যেটা করতাম, মানে এরকম আমার সাথে অনেকবার হয়েছে, আমরা যেটা করতাম, ট্রায়াল রুম প্রথমে সার্চ করতাম। ধরো যে কোনো ট্রায়াল রুম সবগুলো দেখলাম, কারণ এমন তো না যে লেডিস ট্রায়াল রুমেই যাবে, হয়তো কিডস ট্রায়াল রুমে কেউ কোনো লেডিস গেল যে চেঞ্জ করেছে, ট্রায়াল করেছে, তো ট্রায়াল রুমে সার্চ করা।
আরেকটা জায়গায় সার্চ করা, সেটা হচ্ছে আচ্ছা প্রথম ট্রায়াল রুম সার্চ করলাম, তারপরে আমাদের আশেপাশে যে কাউন্টার, সেখানে সার্চ করার দরকার নেই অ্যাকচুয়ালি। সাগরিকা তুমি যেটা বলেছো না, সেটা আহ, একদম ঠিক। কাস্টমার ফেলে রাখতে পারে অন্য কাউন্টারে, দিয়ে কাস্টমার থ্রি জানবে যে কোন কাউন্টারে কোন প্রোডাক্ট, সেটা অন্য কাউন্টারে ফেলে দিল। কিন্তু কি বলতো, সকালবেলা যখন সবাই তো তার নিজের কাউন্টারগুলো গোছায় না, তো ধরো সুপ্রদীপের যে কাউন্টার আছে, সুপ্রদীপ তার কাউন্টারের প্রোডাক্টগুলো জানে, এবং প্রতিটা কাউন্টারের প্রোডাক্টের প্রাইস ট্যাগ গুলো কিন্তু আলাদা রকমের হয়, মানে ব্র্যান্ড আলাদা হয়ে যাচ্ছে না। যেমন সুপ্রদীপ হয়তো উডল্যান্ডের রয়েছে, বা বনশ্রী হয়তো লিভাইসে রয়েছে, সাগরিকা তুমি ফার্স্ট ট্যাগে রয়েছে, কেউ টাইটানের রয়েছে, এরকম ভাবে রয়েছে। তো প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা করে ইমেজ থাকে, আলাদা লোগো থাকে, প্রাইস ট্যাগ আলাদা থাকে, দেখলে বোঝা যায় যে কোনটা কোন ব্র্যান্ডের। তো শুভদীপের কাছে যদি সাপোজ থাকে, ও শুভদীপ ওর কাউন্টার গোছানোর সময় ও দেখবে যে এটা তো আহ, অন্য একটা কুর্তির কাউন্টারের, ও তোমাকে এসে বলে সাগরিকা এটা তোমার কাউন্টারটা কালকে আমার কাছে ছিল, ও দিয়ে যায়, এরকম ভাবে হয়। তো এইটা যদি আমরা পেতাম তো আমরা দিয়ে যেতাম। তো প্রথমে আমাকে ট্রায়াল রুম সার্চ করব, ট্রায়াল রুমের পরে আমাকে সার্চ করতে হবে ক্যাশ পয়েন্ট। ক্যাশ পয়েন্ট কেন সার্চ করব, কারণ অনেক সময় দেখো, প্র্যাকটিক্যালি তোমরা নিজেরা ভাবো, তোমরা যখন কেনাকাটা করো তখন কিন্তু তোমাদের টাকার কথাটা মাথায় আসে না, তুমি অ্যাকচুয়ালি কত টাকার জিনিস কিনছো আর কত টাকা তোমার পকেটে আছে, এটা কিন্তু তখন তোমার মাথায় আসে না। তখন তোমার মাথায় কি ঘোরে, যে একটা ভালো ভালো কুর্তি বা ভালো জামা আমি দেখবো, তাই না? ভালো জামা, দাদা এটা দেখান তো, ওটা দেখান তো, ওই জামাটা ভালো কিনা, এটা এটা আমাদের মাথায় ঘোরে। তখন তো আমার মাথায় থাকে না যে কত টাকা আমার মানি ব্যাগে আছে বা কত টাকা আমার পার্সে আছে, ঠিক আছে? তো হয়তো সুপ্রদীপ চারটে, দুটো টি শার্ট দুটো জামা নিয়ে ও ক্যাশ বিলে বিলিং এর জায়গায় যখন দাঁড়াচ্ছে না, তখন সুপ্রদীপের মাথায় ঘোরে যে আমি যতগুলো জামা কাপড় কিনলাম তত টাকা তো আছে তো আমার কাছে। দেখবে সবার কাছে এটা, সবার জন্য এটা হয়। তুমি যখন কেনাকাটা করছো না তখন কিন্তু মাথায় থাকে না, যখন তুমি বিলিং কাউন্টারে আছে বা যখন তোমার বিলের কথা তোমার মাথায় ঘুরছে যে এবারটা অনেক দেরি হয়ে গেল, বেরোতে হবে, তাড়াতাড়ি বিলটা পেমেন্ট করি, তখন কিন্তু তোমার মাথায় তখন তোমার মাথায় হিট করে যে আমি যত টাকা কিনলাম তত টাকা আমার কাছে আছে তো, বা আমার বাজেট থেকে বেশি হয়ে যায়নি তো, বা বাজেটের মধ্যে আমার কেনাকাটাগুলো হয়েছে তো, দেখবে ঠিক তখন ঘোরে। তো ওই সময় ওই জন্য কি হয়, অনেক সময় দেখতাম যে কাস্টমারের কাছে যে টাকাটা আছে তার থেকে সে বেশি জিনিস কিনে ফেলেছে অলরেডি, বেশি টাকার জিনিস কিনেছে। তো কাস্টমার তখন কি করতো, কাস্টমারটা বলতো যে না এই কুর্তিটা নেবো না, বা ওই জামাটা সরিয়ে রাখুন, বা ওই এই লেগিংসটা আপনি সরিয়ে রাখুন, এই লেগিংসটা পরে নেবো, এই বলে সরিয়ে রাখতো। তো ওই জন্য ক্যাশ পয়েন্টে অনেক সময় বিভিন্ন আহ, আচ্ছা। তো প্রথমে আহ, তো এইভাবে তো যখন বিলিং পয়েন্টে অনেক সময় অনেক প্রোডাক্ট অনেকে ছেড়ে যায়, তো আমাদের আমি অনেক সময় দেখেছি বিলিং পয়েন্টে আমার কোন বাচ্চাদের হয়তো কোনো কুর্তি পরে আছে বা কোনো জামা প্যান্ট পরে আছে, তো ক্যাশিয়ারে সবসময় দিয়ে আসে না, বা আমাদের হয়তো সময় থাকে না যে আমরা বিলিং পয়েন্টে যে চেক করবো যে আমাদের কোনো প্রোডাক্ট আছে কিনা। অনেক সময় আমরা করতাম, বাট সব সময় যে করতে পারতাম তা না। তো এইভাবে জিনিসটা হতো। তো যদি আমি দেখি ক্যাশ পয়েন্টও নেই, ট্রায়াল রুমেও নেই, সময় অনেকটা হয়ে গেল, কেউ আমাকে কোনো কুর্তি ফেরতে দিচ্ছে না, তখন আমরা ধরে নিতাম যে গেছে, ভুগে চলে গেছে, কালকে ওই কুর্তি কেউ না কেউ চুরি করেছে, ঠিক আছে? তো দেখো এখন চুরি করা মানে কি, তার মানে সে বিল করিনি, তাই না? বিল করিনি, আর বিল না করলে তোমার সিস্টেম থেকে আউটও হবে না, নর্মাল ব্যাপার। বিল না করলে তোমার সিস্টেম সিস্টেম কি করে বুঝবে যে এই কুর্তিটা বেরোচ্ছে, তাই না? আর চোর তো কোনো সময় বিল করবে না, বিল করলে আর চুরি কি করে করবে, তাহলে তো বিলিংই হয়ে গেল। তো এই জন্য সিস্টেম কিন্তু দেখাচ্ছে ওকে 742টা। ও কি দেখছে, সাগরিকা কি দেখছে, সাগরিকা দেখছে 740টা, কারণ দুটো প্রোডাক্ট অলরেডি চুরি হয়ে গেছে কালকে। চুরিটা তো আর সিস্টেম দেখবে না। তো এই জন্য সবসময় ম্যানুয়াল কাউন্ট করতে হয়, এবং সবসময় সিস্টেমের সাথে মিল দেখাতে হয় যে সিস্টেম এবং আমার ম্যানুয়াল কাউন্ট মিল আছে কিনা। যদি দেখা যায় মিল নেই, তো আবার চেক করো। যদি দেখা যায় দ্বিতীয়বারও দেখা যায় যে হ্যাঁ সত্যি অসুবিধা আছে, তখন ধরে নিতে হবে যে তোমার চুরি গেছে, তখন সাথে সাথে ম্যানেজারকে জানাতে হবে যে স্যার বা ম্যাম আমার কিন্তু দুটো প্রোডাক্ট আমি পাচ্ছি না, মেবি চুরি গেছে। মেবি মেবি চুরিটা সবার লাস্টে খারাপ জিনিস সবসময় মুখে আনতে নেই। তো আমরা
আগে দেখতাম যে এরকম ভাবে কোথাও আছে কিনা প্রোডাক্ট। আমার আমার কাউন্টারের একটা কিডস কাউন্টারে তো প্রোডাক্টগুলো ছোট হয় না, জামা বাচ্চা জামা কাপড় ছোট হয়। 3 মাস পরে আমি একটা প্রোডাক্ট পেয়েছিলাম। আমার পাশের আমার দুটো তিনটে কাউন্টার পরে একটা কাউন্টারে একটা কাস্টমার এমন ভাবে গুজে দিয়ে গেছে একটা বাচ্চাদের হট প্যান্ট, ঠিক আছে, একটা কাস্টমার এমন সেই ভাবে কোশ্চেনটাই আমি জিজ্ঞেস করবো ভাবছিলাম। এমন ভাবে গুজিয়ে দিয়ে গেছে, সে ও খেয়াল করিনি, ও হয়তো ওই জায়গাটা অত ভালো করে গোছায়নি। আমিও সিস্টেম দেখেছি, আমার একটা প্রোডাক্ট শর্ট, আমিও মানে অনেক 3 মাস আগের কথা বলছি, 3 মাস আগে আমি দেখেছি একটা প্রোডাক্ট শর্ট, হ্যাঁ আমি পাচ্ছি না খুঁজে। 3 মাস পরে আমাকে আমার দুটো কাউন্টার পরে যে সেলস পার্সন আছে একটা ছেলে, ও বলছে মধুমঙ্গল এটা তোর কাউন্টারের প্রোডাক্ট? বলছি এটা তো চুরি হয়ে গেছে, এটা তুই কোথাতে পেলি? তো বলছে আমার কাউন্টারের পিছন দিকে গোজা ছিল, আমি দেখতে পাইনি। মানে বোঝো কাস্টমারটা কি কি বলবো, কাস্টমার কিছু বলা উচিত না, মানে আমরাই এদের কাস্টমার থাকি ওখানে, তো বাট কাস্টমারের সম্পর্কে কিছু বলা উচিত না, কারণ কাস্টমার আমাদের কাছে ভগবান, কাস্টমার আমাদের কাছে লক্ষ্মী, তো লক্ষ্মীর ঠাকুর সম্পর্কে কিছু বলা উচিত না। বাট খুব মাথা গরম হয়ে গেছিল আমার সেই সময়, কারণ 3 মাস ধরে একটা একটা হট প্যান্ট আমি খুঁজে বেড়াচ্ছি, সেটা আমি পাইনি, আমি ধরে নিয়েছি যে ওটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওটা পেয়েছি। এর জন্য আমার ঝাড়ও শুনতে হয়েছে আমার ম্যানেজারের কাছে, অবভিয়াসলি আমি যদি তাকে থাকতাম আমিও সেম কথাই বলতাম। তারপরে ওটা পেয়েছি। এরকম ঝামেলা কিন্তু হয়। তো মোদ্দা কথা এইটা, এখানে যা লিখেছে এইটাই। আচ্ছা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট চুরি যদি হয়ে যায় ধরুন হ্যাঁ, আপনার কাউন্টার থেকে, তারপরে মানে ওর জন্য কি হয়, মানে কোনো প্রবলেম হয় কি তারপর? প্রবলেম বলতে এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে এই প্রবলেমটা। আমাদের শপার স্টপে ছিল, তুমি যা সেল করবে তোমার ওই মাসে, মানে তুমি প্রতি মাসে যা সেল করবে তার 2%, 2% টোটাল সেলের 2% তুমি, মানে কোম্পানি, মানে যদি কোনো ঝামেলা হয়, শুধুমাত্র চুরিটাই না, অনেক হয়তো অনেক প্রোডাক্ট নষ্ট হয়ে গেল বা ছিঁড়ে গেল, ওটাও তো ক্ষতি না, চুরি এক ধরনের ক্ষতি। কোনো প্রোডাক্ট যদি ছিঁড়ে যায়, কোনো জামা তো ছিঁড়ে গেল, কোনো বাচ্চা এসে টান মারলো জামাটা ছিঁড়ে গেল, বা বুটাম সব ছিঁড়ে গেল, বুটামের জায়গাগুলো ছিঁড়ে গেল, ওটাও ক্ষতি, ওটা তো আমি বিক্রি করতে পারবো না, তাই না? বা হয়তো তুমি কোনো আহ, কাচের বা তোমার কোনো আহ, আরে ওটা কি বলে, কাচের গ্লাস বা বিভিন্ন বাউল, তারপরে ডিনার সেটের কাউন্টার রয়েছে, তো একটা বাচ্চা আসলে এসে একটা থালা ভেঙে দিল, একটা কাচের প্লেট ভেঙে দিল, তো সেম ওটা তুমি বিক্রি করতে পারবে না, তো ওটাও তো ক্ষতি না, সে চুরি হোক আর ভেঙে ফেলুক, দুটো মানে তো কিন্তু একই। স্যার ওটা কাস্টমারের থেকে নিয়ে নেওয়া হয় যদি কিছু প্রবলেম মানে কাস্টমার করে ওই যে সেই ওই যে ওই যে অ্যামাউন্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি তোমার কথা। ওই যে বললাম যে কাস্টমারকে, কালকে আমি বলেছিলাম কাস্টমারকে আমরা অনুরোধ করতে পারি, কিন্তু কাস্টমার কিন্তু আমরা ফোর্স করতে পারি না যে আপনাকে দিতেই হবে, ঠিক আছে? সিটি সেন্টার 1-এ যখন আমি ছিলাম, আহ, খুব কোনো একটা নর্মাল ডেতে, সোম মঙ্গল বুধবারের এরকম একটা ঘটনা, রাত্রেবেলা 8:30, ওখানে সেন্ট্রাল এসি, পুরো সেন্ট্রাল এসি থাকে, 8:30টার সময় হুট করে দেখি পুরো পুরো তোমার দোকানটা পুরো সেন্টের গন্ধে ভরপুর হয়ে গেছে, মানে নিঃশ্বাস নিয়ে যাচ্ছেন, সেন্টের এত গন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিয়ে যাচ্ছেন ঠিক মতো, এত সেন্টের গন্ধ। কি হয়েছে কি হয়েছে, এরকম সেন্টের গন্ধ হয় না, মাঝে মাঝে রুম ফ্রেশনার ইউজ করে কিন্তু ওটা খুব কম। পরে জানতে পারলাম ওই এক্সেরিজ ডিপার্টমেন্টে একটা বাচ্চা একটা তোমার সেন্টের বোতল ভেঙে ফেলেছে। সেন্টের দাম কত ছিল বলতে পারবে? সেন্টের দাম ছিল প্রায় 54,000 টাকা, 54,000 দাম। এবারটা দেখো, আহ, তোমাদের কোনো ছোট ভাই বা বাচ্চা যদি ভেঙে ফেলে, এবার আমি তো তোমাকে যে বলবো না যে ম্যাম আপনার বাচ্চা ভেঙে ফেলেছে, আপনি প্লিজ টাকা দিন। এখন 54,000 টাকা দিয়ে কি তোমার মুখের কথা? তুমি নিজে ভাবো, 54,000 টাকা কি কেউ পকেটে নিয়ে ঘোরে? ঘোরে না। আর তাছাড়া ওটা তো তোমার কোনো লাভও নেই না। এমন যদি হতো যে হ্যাঁ একটা জামা ছিঁড়ে ফেলেছে, ঠিক আছে জামাটা আমি রিপু করে নিতে পারবো, ইউজ করতে পারবো, তো আমি নিয়ে নিই, তাহলে তো হতো না। আমি সেন্টটা তো আমি সেন্টটা তো অলরেডি পড়েছে, সাথে সাথে উড়ে চলে গেছে, তো অ্যালকোহল থাকে ওর মধ্যে, উড়ে চলে গেছে, তো পারবে না তুমি ই করতে, ঠিক আছে? তুমি তুমি ম্যানেজ করতেই পারবে না ওটা। তো যদি
কাস্টমার কি বলছিল, কাস্টমার বলছে না আমি 20-50 টাকা করে দেবো, আপনারা কেন দেখেননি, বাচ্চারা তো এরকম দুষ্টুমি করবেই, আপনারা কেন সামলাবেন না এই জিনিসগুলো। তো তারপর নেয়নি, কাস্টমার কাছে নেয়নি। তো এরকম ভাবে অনেক সময় ঝামেলা হয়। তো কাস্টমাররা যদি কাস্টমাররা দেয় তো ভালো, না দিলে কিছু করার নেই, দোকানের লস। ঠিক আছে, দেয় তো ভালো, না দিলে দোকানের লস। এই তো সবার স্টপে ছিল তুমি প্রত্যেক মাসে যা সেল করবে তার 2% কোম্পানি তোমাকে ছাড় দেবে। যদি এরকম চুরি হয় বা ভেঙে যায় বা সেলের অযোগ্য হয়ে যায়, বিক্রি করার অযোগ্য হয়ে যায় কোনো প্রোডাক্ট, এটা কোম্পানি তোমাকে ছাড় দেবে 2%। মানে তুমি যদি 1 লাখ টাকা বিক্রি করো, কোম্পানি তোমাকে 2,000 টাকা ছাড় দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা? এটা সবার স্টেপে ছিল। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম। কিছু কোম্পানি আমি দেখেছি, কিছু ব্র্যান্ডেড কোম্পানি, যদি কোনো কাপড় চুরি যায়, যদি কোনো প্রোডাক্ট চুরি যায়, সেটা তোমার স্যালারি থেকে কাটে, সেই টাকাটা তোমার স্যালারি থেকে কাটবে। ঠিক আছে, আবার কিছু কোম্পানিকে দেখেছি কিছু বলে না, চুরি গেল যাক, একটু বকাঝকা করলো বাট ছেড়ে দেয়, কোনো সময় কোনো ঝামেলা হয় না। তো এরম ভাবে চলে, কোম্পানি ডিপেন্ড করে, কারণ প্রতিটা কোম্পানির আলাদা আলাদা রুলস থাকে তার কোম্পানিকে চালানোর জন্য, সেই রুলস অনুযায়ী জিনিসগুলো হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রশ্নের উত্তর? এরকম না প্রশ্ন হ্যাঁ করবে, আমার আমার নিজে ভাল লাগে, কারণ এগুলো প্র্যাকটিক্যাল কোশ্চেন, প্র্যাকটিক্যালি কোশ্চেনে অ্যান্সার দিতে না ভাল লাগে তোমার বইয়ের পড়া থেকে। একদম স্যার। এটা তোমরা লিংক করতে পারবে, যে বললাম তোমরা লিংক করতে পারবে যে জিনিসটা কিরকম হতে পারে। তো এইটাই মোটামুটি। হ্যাঁ বলো। বলছি যে স্যার এটা কি সম্ভব স্যার সবসময় কাস্টমাররাই চুর করে? হতে পারে স্যার যে রিটেল শপ আছে, মানে আমি আমার রিটেল শপ খুললাম, সেখানে আমি একা তো থাকবো না, আমার সাথে আমার কোঅর্ডিনেটসরাও থাকবে, সাবঅর্ডিনেটস থাকবে, তারা যদি চুরি করে স্যার? চুরিটা নিয়ে আমি বেশি বলতে চাইছি না, কারণ চুরিটা নিয়ে পরে অনেক চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার আছে। আমি এইটুকু বলে ওকে রাখছি, স্যার। আমি এইটুকু বলছি, পৃথিবীতে দেখা গেছে, গবেষণা মানে পৃথিবীতে যত চুরি হয়, মানে আমি বলছি পৃথিবীতে যত রিটেল কোম্পানি আছে, রিটেল দোকান আছে, সেখান থেকে তো চুরি হচ্ছে না, সব জায়গা থেকে চুরি হচ্ছে। দেখা গেছে যদি 100টা চুরি হয় আজকে, দোকান থেকে যদি 100টা চুরি হয়, তার মধ্যে 55টা চুরি কোম্পানি নিজের স্টাফরা করে। ঠিক আছে, 55টা চুরি করে নিজের দোকানের কর্মচারীরা, আর হ্যাঁ স্যার, ওটাই বলছি। 45টা চুরি করে কাস্টমাররা। ঠিক আছে, তো তার মানে ধরেন, বুঝতে পারছো, রিটেলে কিন্তু বেশি চুরি এমপ্লয়িরা করে আর কম চুরি করে কাস্টমার। এর কিছু কারণ আছে, কারণগুলো আমি সেই চ্যাপ্টারে আলোচনা করবো, তাহলে ওই চ্যাপ্টারটা পুরোপুরি এখানেই বলে দিতে হবে। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, চুরি চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তো মোটামুটি হয়ে গেল। এবার এইখানে বলো তো, এটা এটা পরে বলো আমায় কি হবে। কেয়ারফুল ইউজ অফ ইলেকট্রিসিটি or any other form of energy for reducing cost। আচ্ছা, এই জায়গাটা বলো কি হবে। স্যার ওয়ানের এ নাম্বারটা হবে স্যার এনার্জি ম্যানেজমেন্ট, আর বিটা হবে স্যার ডেলি বুক কিপিং। ওকে, বাকিটা কারো কোনো আলাদা অপিনিয়ন? হ্যাঁ, ঠিকই বলেছে। প্রথমটা হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট হবে, কারণ এনার্জি এফিশিয়েন্ট করার জন্য। মনে আছে আমি বলেছিলাম, ইলেকট্রিসিটি এনার্জিতেই আছে। হ্যাঁ, প্রথম আমি বলেছিলাম যে যখন স্টোর ওপেনিং এর আগে সবাই এসে একবার চক্কর দেয়। ঠিক আছে, তখন আমি বলেছিলাম যে ইলেকট্রিকের যে হেড, মানে যে ইলেকট্রিশিয়ান আছে, সেও কিন্তু একবার করে দেখে নেয় যে সব আলো জ্বলছে কিনা, এসি গুলো ঠিক মতো চলছে কিনা, অকারণে কোনো আলো জ্বলছে কিনা বা কোনো আলো কেটে গেছে কিনা, এই জিনিসগুলো। ঠিক আছে, তো এটা এনার্জি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আর ডেলি বুক কিপিং আমি কিছুক্ষণ আগেই পড়ালাম। আর ম্যাচিংটা বলো। বলছি স্যার। স্যার ম্যাচিংটা বাকি দাঁড়া, হ্যাঁ বলো, তুমি বলো। স্যার ম্যাচিং ইনভেন্টরি ম্যানেজমেন্টটা হচ্ছে হ্যান্ডলিং মার্চেন্ডাইজ রিসিভ ফ্রম দ্য ডিফারেন্ট সাপ্লায়ার। ওকে, আর ক্যাশিংটা হচ্ছে রিসিভিং পেমেন্ট ইন রিটার্ন অফ মার্চেন্ডাইজ অর সার্ভিস। ওকে, ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে protecting oneself in situation of emergency. ওকে, Store management হচ্ছে maintaining the exterior and the interior of the store. বাকি দিয়ে কারো কোনো আলাদা ওপিনিয়ন? স্যার ক্যাশারিংটা তো হবে স্যার, আমার মনে হয় ক্যাশারিংটা হবে
রিসিভিং পেমেন্ট। হ্যাঁ ও তাই আর বলেছে। স্যার হ্যাঁ স্যার, ক্যাশিয়ারিংটা রিসিভিং পেমেন্টটাই হবে। হ্যাঁ ক্রাইসিস ম্যানেজমেন্ট হবে 1 নাম্বারটা। হ্যাঁ আমি হ্যাঁ তাই হ্যাঁ বলেছি। হ্যাঁ তাই বলেছে। হ্যাঁ ঠিকই বলেছেন, ঠিক আছে, আমি ওটাই বলছি। তো এটা মিটে গেল। তাহলে আমি এই পার্ট কিন্তু আমি বন্ধ করছি, এই পার্টে আর কিছু নেই। ওকে স্যার। আচ্ছা, আমাদের পরের পার্ট হচ্ছে হুইজ এ সিএসএ। সিএসএ মিনস, সিএসএ এর ফুল ফর্ম হচ্ছে কাস্টমার সেলস অ্যাসোসিয়েট বা কাস্টমার সেলস এক্সিকিউটিভ, যেটাই বলতে পারো। এই দেখো এখানে রয়েছে। তো দুটো মানে হতে পারে। সিএস এর ফুল ফর্ম হচ্ছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি সিএসএ মানে আমি যেটা পড়াচ্ছি তোমাদের, বেসিক্যালি সেটা কিন্তু সিএসএ, সেলস পার্সন। আমি বারবার মুখ দিয়ে বলছি বা আমরা ইউজ করছি, বাট এক্স্যাক্টলি ওটা যেটা জব রোল আছে সেটা হচ্ছে সিএসএ জব রোল। সিএসএ ফুল ফর্ম হচ্ছে কাস্টমার সেলস অ্যাসোসিয়েট বা কাস্টমার সেলস এক্সিকিউটিভ, দুটোই হতে পারে। ঠিক আছে, মাথায় রেখো তোমরা। এদের কাজ কি থাকে, কাজগুলো নিয়ে আলোচনা করব। বেসিক্যালি ওদের কাজটা কি থাকে আমি নর্মালি বলছি। ওদের কাজ থাকে, কাস্টমার আসলো, সাপোজ সুপ্রদীপ আর শ্রেয়সী আসছে, এরা ঘুরছে, আমার সামনে দিয়ে ঘুরছে, আমি কাউন্টারে একজন সিএসএ, আমি সামনে এগিয়ে যাব, এগিয়ে যেয়ে বলবো যে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, আপনার কি লাগবে বা হাউ মে হেল্প ইউ, এটা বলতে হবে। এটাকে কি বলে, এটাকে বলে গ্রিট করা। আমি যখন সকালবেলা এসে তোমাদের বলি গুড মর্নিং, তোমরা আমাকে গুড মর্নিং উইশ করো, এটাকে গ্রিট করা বলে। ঠিক আছে, উইশ করা বা গ্রিট করা, ঠিক আছে, এটা গ্রিট করা বলে। তো প্রথমে গ্রিট করলাম, এতে কি হচ্ছে, কাস্টমারকে এঙ্গেজ করছি। এঙ্গেজ বলতে কাস্টমারকে নিজের হাতের মধ্যে আনছি। ঠিক আছে, এই জিনিসটা নিজের হাতের মধ্যে আনা অ্যাকচুয়ালি। যখন উইশ করে কোনো লাভ নেই, আমি শুভদীপকে চিনি না, আমি শ্রেয়সীকে চিনি না, আমি অন্বেষাকে চিনি না, আমি কেন কারণে গ্রিট করতে হবে? কারণ ওরা তো কাস্টমার না, এরা তিনজন এসেছে র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছে, তো এরা কাস্টমার, এরা নিশ্চয়ই কিছু না কিছু কিনতে এসেছে বা কিছু না কিছু খোঁজ করতে এসেছে। এমন না যে সবসময় কিনবেই কাস্টমাররা, হ্যাঁ, কিন্তু যখন এসেছে তখন আমি ধরে নেবো যে সে কিনতে এসেছে। তো সেই হিসাবে আমি প্রথমে এগিয়ে যাবো, বলবো গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, আপনার কি লাগবে বলুন, বা আপনি কি খুঁজছেন, বা ইংলিশ যদি বলি তা হাউ মে হেল্প ইউ ম্যাম। এবার শ্রেয়সী হয়তো বললো যে আমি একটা কুর্তি খুঁজছি আমার জন্য। কুর্তি, ভালো কুর্তি কোথায় আছে এটা বলতে পারবেন? আমার হয়তো কুর্তিরই কাউন্টার, তারপর আমার কুর্তি কাউন্টার। আমি তখন বলবো ম্যাম আপনি আসেন, আমি দেখাচ্ছি। এই যে আমি শ্রেয়সীকে বললাম যে আপনি এখানে, আমি দেখাই, তার মানে কি আমি শ্রেয়সী কিন্তু ক্যাপচার করে নিলাম, ওই কাস্টমারটা কিন্তু আমারই হয়ে গেল। এখন আমি শ্রেয়সী কিনে যতটা আমার কাছে আছে আমি দেখাতে পারি। অন্য কোনো সেলস পার্সন বা অন্য কোনো সিএসএ কিন্তু, সেলস পার্সন মুখ দিয়ে বেরোচ্ছে, অন্য কোনো সিএসএ কিন্তু এসে সিওসির উপরে বলবে না যে ম্যাম আমার সাথে আসুন আমি দেখাচ্ছি। কারাকারি জিনিসটা হবে না। ঠিক আছে, কারাকারি জিনিসটা হবে না, কারণ সিওসিকে আমি প্রথমে এগিয়ে ওকে এঙ্গেজ করেছি। মানে এটা আমাদের একটা নিয়ম ছিল, কাস্টমারকে যে উইশ করবে বা যে প্রথমে এঙ্গেজ করবে কাস্টমারটা তারই হবে। ঠিক আছে, সে যতক্ষণ না ছাড়ছে কাস্টমারটাকে, অন্য কেউ এসে নিতে পারবে না। যেমন সাগরিকা, আমি, অমিত, অন্বেষা, আমরা পরপর কাউন্টার রয়েছে। এবারটা সুপ্রদীপ হয়তো সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল বা সামনে যাচ্ছিল, আমি প্রথমে যে শুভদীপকে এঙ্গেজ করেছি, গুড মর্নিং স্যার বলে আমি উইশ করেছি। তো সাগরিকা বা অন্বেষা বা অমিত কিন্তু হুট করে আমার সাথে একবারে এসে ওকে উইশ করবে না, কারণ ওরা দেখতে পারলো যে মধুমঙ্গল গেছে, যে ওকে উইশ করেছে, অর্থাৎ কাস্টমারটা মধুমঙ্গল। এবারে হয়তো শ্রেয়সী আসলে, শ্রেয়সী আমার কাউন্টারে আসলে, এসে আমি বললাম যে ম্যাম আপনার কি লাগবে। শ্রেয়সী বলে যে আমার একটা কুর্তি লাগবে, আমি একটা কুর্তি দেখতে চাইছি। ওকে ম্যাম, এবার আমি দেখানো শুরু করলাম। ঠিক আছে, তো এবারটা তার পছন্দ মতো আমি প্রোডাক্ট দেখালাম। দেখানোর মধ্যে না কিছু ভাগ আছে, তুমি কি করে দেখাবে। যেমন আমি প্রথম দিন তোমাদের বলেছিলাম, মনে আছে কিনা জানি না, ধরো শ্রেয়সীর একটা কুর্তি পছন্দ হয়েছে, কুর্তিটা ও কোথাও দেখেছে কোনো একটা পার্টিতে বা কোনো কারোর রাস্তাতে বা কোথাও দেখেছে, কোনো বান্ধবীর কাছে দেখেছে একটা কুর্তি, হলুদ রঙের কুর্তি, ওখানে পাখি আঁকা বা কিছু একটা আঁকা, এরকম টাইপের কুর্তি। ও এসে আমায় কি বলবে, একটা খুব ভালো কুর্তি দেখান। এবার ওর মাথায় কি ঘুরছে, হলুদ রঙের একটা
লং কুর্তি নেব, ফুল হাতা কুর্তি বা থ্রি কোয়ার্টার হাতের একটা কুর্তি নেব, মিডিয়াম সাইজ বা লার্জ সাইজ, যেটা শ্রেয়সীর শরীরে সুইট হয়, লার্জ সাইজের। তো শ্রেয়সী কিন্তু সে আমাকে বলবে যে একটা কুর্তি দেখান, ভালো কুর্তি দেখান। এবারটা ওর মনে কি ঘুরছে, কি ও চাইছে, একজাক্টলি কি ধরনের কুর্তি আছে, সেটা আমাকে ওর কাছ থেকে বার করতে হবে। কি করে বার করব? অবভিয়াসলি কোশ্চেন করে বার করব। কোশ্চেন হচ্ছে এমন একটা মাধ্যম, যেই মাধ্যমের দ্বারা যে কেউ জানতে পারে অন্যজন কি ভাবছে। যেমন আমি প্রথমেই সকালে এসে তোমাদের বলি যে কারো কোনো প্রশ্ন আছে কি, তোমরা যদি থাকে তো বলো, যদি না থাকে তো কোনো দিন তো বলো না যে হ্যাঁ আছে, সবসময় বলো না। তো হ্যাঁ বা না যাই যেটাই বলো না কেন, এটা থেকে আমি বুঝতে পারি যে তোমাদের কালকে যা যা বুঝিয়েছি বা কালকে যা পড়িয়েছি সেখান থেকে তোমাদের কোনো মনে প্রশ্ন জেগেছে কিনা। এতে থেকে আমিও বুঝতে পারি যে আমি তোমাদের কালকে যা পড়িয়েছি সেটা তুমি ঠিক মতো বুঝেছো কিনা। যদি না বুঝে তোমরা প্রশ্ন করবে, অবভিয়াসলি এটা এটা করা উচিত। মানে আহ, এটা করা উচিত। দেখো তোমরা যদি প্রশ্ন না করো, তোমরা যদি ভাবো যে না প্রশ্ন করবো না, ঠিক আছে যা পড়িয়েছে পড়িয়েছে, যা যা পড়েছে মিটে গেল, তাতে তোমাদেরই আখের লস, তাই না? তোমরা নিজেরা জানো এটা ছোটকালেরই শেখানো যে প্রশ্ন না করলে তুমি কোনো কিছু বুঝতে পারবে না। আমি তো আমার মতো করে পড়াচ্ছি না, আমি তো জানি, আমি তো আমার জানা জিনিসগুলো তোমাদেরকে বলছি, তো আমি বুঝতে পারবো না যে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো কি পারছো না। তো সেই হিসাবে তোমাদের প্রশ্ন করা উচিত। তো আমারও উচিত, এজ এ সিএস আমার উচিত শ্রেয়সীকে অনেক প্রশ্ন করা, যাতে শ্রেয়সী ওর অ্যাকচুয়ালি কি ভাবছে বা কি টাইপের করতে চাইছে সেটাও বলতে পারে। যেমন শ্রেয়সীকে প্রশ্ন করে যে ম্যাম আপনার কি আপনি এই কুর্তিটা কোথায় পরবেন, বাড়িতে পরবেন নাকি কোনো পার্টিতে পরবেন না কোনো মানে কোনো বাইরে পরবেন? ও শ্রেয়সী তো বলে যে একটু বাইরে অনুষ্ঠানের জন্য কোনো কুর্তি, তার মানে শ্রেয়সী কি বলতে যে পার্টি ওয়্যার কোনো কুর্তি বা বাইরে পরার কোনো কুর্তি, ঠিক আছে? মানে ঘরের না, মধ্যে কথা আমার ঘরের কিছু কুর্তি থাকে যেগুলো মেয়ে টাইপের দেখতে হয়, দামও কম থাকে, এগুলো ঘরের লোকে পরে, বাট ওইগুলো ও চাইছে না, ভালো কথা। এরপরে আমার জিজ্ঞেস করতে হবে যে ম্যাম আপনি কি টাইপের কুর্তি নেবেন, আপনি কি লং, কুর্তি তিন ধরনের হয়, শর্ট, লং, মিডিয়াম। তো আপনি কি লং শর্ট না মিডিয়াম টাইপের কুর্তি খুঁজছেন? সে সাথে বলে যে আমি লং টাইপের লং কুর্তি খুঁজছি। ওকে ম্যাম আপনি কি হাতে নেবেন, ফুল হাতে নেবেন নাকি অ্যাঙ্কেল লেন্থ নেবেন নাকি শর্ট হাতে নেবেন, মানে স্লিভলেস নেবেন? ও হয়তো বললো যে অ্যাঙ্কেল লেন্থ হাতে নেব। বুঝতে পারলাম, আমি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি ও কি কিরকম চাইছে। আচ্ছা, তারপরে আমি শেষে জিজ্ঞেস করলাম যে ম্যাম আপনি কি কটনের মধ্যে মানে আপনি কি সুতি খুঁজছেন নাকি সিল্ক বা পলিস্টার টাইপের মধ্যে কিছু খুঁজছেন, শিফন বা এরকম টাইপের কিছু খুঁজছেন? ও বললো যে না পার্টি ওয়্যারে তো একটু জাঁকজমক হলে ভালো হয়। তার মানে কটন হবে না, কটনের প্রোডাক্ট কিন্তু জাঁকজমক হয় না, ঠিক আছে? মাথায় রাখবে কটনের প্রোডাক্ট জাঁকজমক হয় না, কটনের প্রোডাক্ট একটু মেরমেরে টাইপের দেখতে হয়, পরে আরাম হয় কিন্তু দেখতে মেরমেরে হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে। তো সে সেইগুলো বললো। তারপর বললাম যে ম্যাম কি কালারের দেব, কি কালারের দেবো? সে এসে বললো যে হলুদ কালারের মধ্যে দেখান। ম্যাম আপনার বাজেট কিরকম? আচ্ছা বাজেট বলতে কি বোঝে বলো তো, বাজেট কাকে বলে? বাজেট হচ্ছে স্যার আপনি কত দামের মধ্যে প্রোডাক্টটা নেবেন। অ্যাকচুয়ালি বাজেট কাকে বলে বলো? এই যে সরকার বাজেট লঞ্চ করে না প্রতি বছর, তাই না? প্রতি বছর বাজেট পেশ করে। সরকার অ্যাকচুয়ালি কি করে? হ্যাঁ স্যার, সরকার অ্যাকচুয়ালি কি করে এটা বলো, এটা হ্যাঁ বলো। বাজেট হচ্ছে স্যার এস্টিমেটেড কস্ট। ওয়েট করো, এই মেয়েরা বলো, বনশ্রী, সাগরিকা, শ্রেয়সী, অন্বেষা বলো, তোমরা বলো বাজেট মানে কি? আচ্ছা এখানে বিবাহিত কেউ আছে এখানে, বিবাহিত কোনো মেয়ে? স্যার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যে মানে যেটা মধ্যেই মানে যেটা সরকার ধার্য করেছে এটার মধ্যে সব রকম কাজ হবে বা এতটা এটা এই পর্যন্তই দেওয়া হলো যে এই বছরের জন্য এটা এরকম হবে, বা কেউ যখন দোকানে কিনতে যায় সে একটা ভেবে যে আমি নির্দিষ্ট 2000 টাকার মধ্যেই কিনবো, এর বাইরে কিনবো না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ। দেখো সরকার একটু অন্যদিকে ঘুরে যাচ্ছে, ঠিক আছে? সরকারের দু রকমের সরকারের আয় আয় সরকার যে খরচ করে সেগুলো কাদের টাকা? আমাদেরই টাকা। সরকারের আয় কি কি বলতো? সরকারের আয় কি? রেভিনিউ, ট্যাক্স। খুলে বলো, সরকারের আয় কিসের মাধ্যমে করে মোটামুটি? ট্যাক্স স্যার, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স, আর শুধু ট্যাক্স? আর
আচ্ছা, অনেক রকম ইনভেস্টমেন্ট আছে যেগুলো সরকার করে, যেরকম বন্ডস আছে, অনেক রকম এলআইসি ফেলআইসি এগুলো। হ্যাঁ, আর ব্যাংকিং সেক্টর আছে স্যার। ব্যাংকিং সেক্টর, আচ্ছা, আর সরকার কোথা থেকে টাকা পায়? বিভিন্ন প্রোডাক্ট ওরা বিক্রি করে, সরকারি বিক্রি, যেমন বিভিন্ন আহ, তোমার বিভিন্ন বন্দুক আছে, বিভিন্ন সামরিক ক্ষেত্রে সরকার অনেক প্রোডাক্ট বিক্রি করে, এগুলো তার আয় হয়। তারপর ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, এইগুলো আয় হয়। তাছাড়া টোল, আচ্ছা ট্যাক্সের মধ্যে সবকিছু পড়ে। তারপর জিএসটি, এটাও এক ধরনের ট্যাক্স, এটা এখান থেকেও কোম্পানি আয় হচ্ছে। তাছাড়া পেট্রোলিয়ামের উপর সবই ট্যাক্সের মধ্যেই পড়ছে বেশি, ম্যাক্সিমাম। তো এখান থেকে গভর্নমেন্ট আয় করছে। আর ব্যয় কি করছে? ব্যয় করছে, দেখবে যেদিন তোমার বাজেট পেশ হয় না, তার পরের দিন আনন্দবাজার পত্রিকায় 1 টাকার জন্য 1 টাকার মধ্যে গভর্নমেন্ট কত টাকা আয় করছে, মানে ওই বছরে গভর্নমেন্ট কোথা থেকে আয় করেছে, 1 টাকার হিসাবে ওটা করে। মানে গভর্নমেন্টের যে আয়, সেই আয়টা 1 টাকার হিসাবে ওরা আনে। তো 0.23% সামরিক ক্ষেত্র থেকে আয় হয়েছে, 0.725% ট্যাক্স থেকে আয় হয়েছে, এইভাবে করে করে 1 টাকা বার করে। এবার সেই 1 টাকা গভর্নমেন্ট কোথায় কোথায় খরচ করছে, যেমন সামরিক ক্ষেত্রে হয়তো 0.25% খরচ করছে, চিকিৎসা ক্ষেত্রে 0.75% খরচ করছে, তারপরে এডুকেশন ক্ষেত্রে 0.25% খরচ করছে, এইভাবে খরচ করছে। তো এটা হচ্ছে, তো বাজেট হচ্ছে এইটাই। তোমার কাছে আছে অনেক টাকা, তোমার কাছে তো লাখ টাকা আছে, কিন্তু তুমি ঠিক করে রেখেছি যে আমি একটা টি শার্ট কিনবো যেটার দাম 600 টাকা হবে। তো লাখ টাকা তোমার কাছে আছে, বাট তুমি টি শার্ট কিনবে কত টাকা? 600 টাকা। তো এরকম তোমার কাছে আছে অনেক টাকা গভর্নমেন্টের কাছে, কিন্তু গভর্নমেন্ট কি ভেবেছে যে এই বছর আমি চিকিৎসা খাত ক্ষেত্রে 0.75 খরচ করবো আমি, ঠিক আছে? তো জিনিসটা এইভাবে হয়। তো বাজেট মানে, অনেকে ভাবে যে আমার কাছে যে টাকা আছে সেই টাকাই হচ্ছে বাজেট। না, বাজেট মানে তুমি যে টাকাটা মাথায় করে রেখেছো, মানে মাথায় ভেবে রেখেছো যে এই টাকাটাই আমি খরচ করবো, সেটা হচ্ছে তোমার বাজেট, ঠিক আছে? তো ম্যাম, আপনার বাজেট কত? আমি শুনলাম অন্বেষার কাছে, অন্বেষা বললো যে এই 1200 টাকার মধ্যে আমাকে দেখান। তো বুঝে নিতে হবে 1200 টাকার মধ্যে সে কমফোর্টেবল। এই জিনিসগুলো হচ্ছে প্রশ্ন, আমি অন্বেষাকে বা সাগরীকে আমি প্রশ্ন করে যাচ্ছি, ওরা আমাকে অ্যান্সার দিচ্ছে। এতে কি হবে বলতো, এগুলোকে বলে স্মার্ট ওয়ার্ক। দেখো, কাজ দু রকম ভাবে হয়। হ্যাঁ, অন্বেষা হয়তো আমার কাছে এসেছে বলবো কুর্তির জন্য। তো আমি কি করতে পারি, আমি চুপচাপ অন্বেষাকে নিয়ে আসলে আমার কাউন্টারে, এবারটা আমি আমার কাউন্টারে ধরো 500টা কুর্তি আছে, আমার কাউন্টারে 500টা কুর্তি আছে, আমি 500টা কুর্তি পরপর ওকে খুলে দেখানো শুরু করলাম, ঠিক আছে? আমি কাজ তো করছি না, অন্বেষা তো ওর কুর্তিটা খুঁজে পাবে, তাই তো? অন্বেষা যেরকম টাইপের কুর্তি ভাবছে, ওই কোরআন কুর্তি যদি আমার কাউন্টারে থাকে, অন্বেষা খুঁজে পাবে ওই কুর্তি, কারণ এই 500টা কুর্তি এক করে দেখাচ্ছি। এটা হচ্ছে হার্ড ওয়ার্ক। তুমি কাজ করছো, তুমি ফাঁকি মারছো না, কিন্তু কাজ করছো, বাট এটা হচ্ছে হার্ড ওয়ার্ক। যে 500টা কুর্তি ওকে দেখিয়ে যাচ্ছে, তার মধ্যে পছন্দ হলো, অন্বেষা 2-3টে কুর্তি নিয়ে ট্রায়াল রুমে গেল, তারপর পছন্দ হলো একটা কুর্তি নিয়ে নিল। আরেকটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক কোনগুলো? স্মার্ট ওয়ার্ক হচ্ছে এই যে আমি একটু প্রশ্ন করছি না, ও যত অ্যান্সার দেবে তত আমার ওই 500টা কুর্তি থেকে কিন্তু আমার মাইনাস হতে শুরু করবে। দেখো, আমার কাছে যা কুর্তি, সেই কুর্তিগুলো কি থাকে, কিরম রয়েছে, ওই কুর্তিগুলোর মধ্যে অনেক ভাগ রয়েছে। যেমন কিছু কুর্তি আছে যেগুলো তুমি ঘরে পরতে পারবে, কিছু কুর্তি আছে তুমি পার্টিতে পরতে পারবে, কিছু কুর্তি আছে কিছু কুর্তি তোমার কটনের আছে, কিছু কুর্তি পলিস্টারের আছে, কিছু কুর্তি আছে মিডিয়াম সাইজের, কিছু কুর্তি লং কুর্তি, কিছু শর্ট কুর্তি আছে, কিছু অ্যাঙ্কেল লেন্থ আছে, কিছু স্লিভলেস আছে, কিছু হাফ স্লিভ আছে। এরকম অনেক কুর্তি ভ্যারাইটি থাকে। জামাটা নিয়ে বললাম না, কারণ জামার ভ্যারাইটি কম থাকে, কুর্তির ভ্যারাইটি বেশি থাকে, তো আমি ওইটা নিয়ে আলোচনা করছি, আমার কুর্তিটা নিয়ে আলোচনা করছি। তো এরকম অনেক ভ্যারাইটি আছে। এবারে আমি যদি অন্যের কাছে না শুনি যে তার অ্যাকচুয়ালি কি কিরম দরকার, তার তো আমার তো 500টা কুর্তি দেখাতে হবে। এখন ভাবো, 500টা কুর্তি দেখানো, খুলে খুলে দেখানো, তারপর 500 কুর্তি ভাঁজ করা, মানে আমার অন্বেষার পেছনে আমার 2 ঘন্টা ধরে খরচ হয়ে যাবে, 2-3 ঘন্টা খরচ হয়ে যাবে। আমার বাকি যারা কাস্টমার আসে তাদেরকে তো আমি দেখাতেই পারবো না, না? তো আমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি অন্বেষা যখনই বলছে আমার লং স্লিভ লাগবে, সাথে সাথে কিন্তু আমার মাথা থেকে ওই 500টা কুর্তির মধ্যে যেগুলো হাফ স্লিভ আর স্লিভলেস ছিল সেগুলো কিন্তু মাইনাস হয়ে গেল। তারপর অন্যের সাথে বললো যে আমার হলুদ রঙের কুর্তি লাগবে,
হলুদ রঙের কুর্তি হয়তো 500টার মধ্যে আমার আছে 50টা হলুদ রঙের কুর্তি। আচ্ছা, তারপরে ও বললো যে আমার লং কুর্তি লাগবে। লং কুর্তি ওই 50টা হলুদ রঙের কুর্তির মধ্যে লং কুর্তি আছে আমার 30টা। ও আমাকে বললো যে আমার লং স্লিভ লাগবে। লং স্লিভ ওই 30টা কুর্তির মধ্যে লং স্লিভ আছে আমার হয়তো 15টা। তারপরে আর কি ও বললো যে আমার 1200 টাকার মধ্যে লাগবে। ওই 15টা কুর্তির মধ্যে হয়তো 7টা কুর্তি আছে যেগুলো 1200 টাকার মধ্যে আছে, 1200-1300 টাকার মধ্যে আছে। তো এই যে কোশ্চেনগুলো করলাম, দেখো জাস্ট কয়েকটা কোশ্চেনের জন্য আমার 500টা কুর্তি থেকে কত কমে আসলো, 7টা কুর্তিতে চলে আসলো। এবার আমি অন্বেষাকে আরামসে 7টা কুর্তি দেখালাম বার করে। অন্বেষা ওখান থেকে দেখলো, অন্বেষা সেম 2-3টে কুর্তি নিয়ে ও ট্রায়াল রুমে গেল, একটা কুর্তি পছন্দ হলো কিনে নিল। তো দেখো 500টা কুর্তি আমি দেখালাম, অন্বেষা ওখান থেকে 3টে কুর্তি নিয়ে ট্রায়াল রুমে গেছিল, পছন্দ হলো একটা কুর্তি নিয়ে নিল। 7টা কুর্তি দেখানোর মধ্যে ও 3টে কুর্তি নিয়ে ট্রায়াল রুমে গেল, পছন্দ হলো একটা কুর্তি নিয়ে নিল। আমার কত টাইম সেভ হলো বুঝতে পেরেছো? আমি ওই সময় আমার হার্ডলি 15 মিনিট সময় লাগলো অন্বেষাকে আমার ডিল করতে। 7টা কুর্তিতে 15 মিনিটের কম, 10 মিনিট লাগলো দেখাতে। আমি বাকি সময়গুলোতে আমি অনেক কাস্টমারকে আমি হ্যান্ডেল করতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্কের মধ্যে পার্থক্য। বুঝতে পেরেছো?